সকাল প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো, নিরাপদে আছো। তোমরা নিশ্চয়ই জানো যে কোভিড-19 বা করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে তোমাদের পড়াশোনার যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য মহিলা কলেজ চট্টগ্রাম আয়োজন করেছে পাঠদান অনলাইন ভিত্তিক পাঠদান ব্যবস্থার। তারই ধারাবাহিকতায় আমার আজকের লেকচার। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিফাত জাহান, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, মহিলা কলেজ চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ফ্রয়েডস স্ট্রাকচার অফ পার্সোনালিটি, সিগমন্ড ফ্রয়েডের পার্সোনালিটি থিওরি, ব্যক্তিত্ব বিকাশ তত্ত্ব নিয়ে আজ আমরা আলোচনা করব। সিগমন্ড ফ্রয়েড 1856 সালে অস্ট্রিয়ার ভিয়েনায় জন্মগ্রহণ করেন। 1939 সালে তিনি মৃত্যুবরণ করেন। ব্যক্তিত্বের যতগুলো তত্ত্ব আছে তার মধ্যে সিগমন্ড ফ্রয়েডের মনোসমীক্ষণ তত্ত্ব সবচেয়ে বেশি প্রভাবশালী। ভিয়েনার অধিবাসী সিগমন্ড ফ্রয়েড একজন চিকিৎসক হিসেবে মানসিক রোগ চিকিৎসার কৌশল আয়ত্ত করতে যে মনোসমীক্ষণ তত্ত্বের প্রাথমিক চিন্তাভাবনা শুরু করেন, যা 1930 সালে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস নামক গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে। ফ্রয়েডের ব্যক্তিত্বের মনোসমীক্ষণ তত্ত্বের প্রধানত দুটো দিক রয়েছে। একটা হচ্ছে স্ট্রাকচার অফ পার্সোনালিটি, ব্যক্তিত্বের কাঠামো, এবং আরেকটি হচ্ছে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি বা ব্যক্তিত্বের ক্রম বিকাশ। প্রথমেই আমরা আলোচনা করব ব্যক্তিত্বের কাঠামো, যেটা ইড, ইগো, সুপার ইগো, এই তিনটি উপাদানের সমন্বয়ে স্ট্রাকচার অফ পার্সোনালিটি গড়ে ওঠে। তার আগে আমরা আলোচনা করব স্ট্রাকচার অফ দ্য মাইন্ড, আমাদের মনটা। মনের কয়টা স্তর আছে? মনের তিনটা স্তর। একটা হচ্ছে কনশাস লেভেল, আর একটা হচ্ছে প্রি কনশাস বা যেটাকে আমরা বলছি সাবকনশাস লেভেল, আর একটা হচ্ছে আনকনশাস লেভেল। কনশাস লেভেল তোমরা দেখতেই পাচ্ছ, থটস, পারসেপশনস, অর্থাৎ আমরা এখানে কনশাস লেভেল হচ্ছে আমাদের সচেতনভাবে মন যে কাজটা করে। হ্যাঁ, যেমন ধরো আমরা সচেতনভাবে যা চিন্তা করছি, আমরা যা উপলব্ধি করছি, পারসেপ করছি, প্রত্যক্ষণ করছি, এটাই হচ্ছে কনশাস লেভেল। সাবকনশাস লেভেলটা কেমন, বা যেটাকে আমরা বলছি প্রি কনশাস লেভেল, সেটা কেমন? সেখানে হচ্ছে আমরা আমাদের ছোটোবেলার কিছু স্মৃতি আছে না, সেটা সেটা আমাদের চাইল্ডহুডের কিছু সুইট মেমোরিজ আছে না সবার, সেরকম কিছু মেমোরি বা হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ, অর্থাৎ আমাদের স্টোরড নলেজ বিস্তৃতি হয়ে যায়নি, কিন্তু সেটা আমাদের স্মৃতি থেকে মুছে যায়নি, আছে। যখন আমরা একাকী থাকি কোনো এক সময় কিছু কিছু স্মৃতি আমাদের হাসায়, কিছু স্মৃতি আবার আমাদের কাঁদায়, সেটাই হচ্ছে প্রিকনশাস বা সাবকনশাস। হ্যাঁ, তারপরে আসো আনকনশাস লেভেল। আনকনশাস লেভেলটা কি? আনকনশাস লেভেলটা হচ্ছে যেটা অবচেতন মন, যেটা অসচেতনভাবে যেটা আমরা করি, অবচেতন মনে আমরা যত কিছু ভাবি, যা কিছু করি, যেমন ফিয়ার্স, ভায়োলেন্ট মোটিভস, আনএক্সেপ্টেড সেক্সুয়াল ডিজায়ার্স, ইরিটেশনাল উইশেস, ইমোরাল আর্জিস, সেলফিশ নিডস, শেমফুল এক্সপিরিয়েন্স, এগুলো সবই হচ্ছে আনকনশাস লেভেলে থাকে। তাহলে এবার আসো আমরা দেখি যে আমাদের ব্যক্তিত্বের যে কাঠামোর তিনটি উপাদানের সমন্বয়ে ব্যক্তিত্বের কাঠামোটা তৈরি হয়, ইড, ইগো এবং সুপার ইগো। তোমরা স্লাইডগুলো লক্ষ্য করবে। ইড,
ইগো, সুপার ইগো, এই তিনটি সমন্বয়ে ব্যক্তিত্বের কাঠামো গড়ে ওঠে। স্লাইডে দেখতে পাচ্ছ তোমরা, স্ট্রাকচার অফ পার্সোনালিটি। ইডটাকে বলা হচ্ছে ইনস্টিংক্ট, যেটা মানুষের সহজাত প্রবৃত্তি। হ্যাঁ, তারপরে ইগোকে বলা হয় রিয়েলিটি প্রিন্সিপাল, অর্থাৎ বাস্তবতার নিরিখে ইগো কাজ করে, সে বাস্তবতার নীতি অনুসরণ করে চলে হচ্ছে ইগো। সুপার ইগো হচ্ছে মোরালিটি প্রিন্সিপাল। এবার আসো ইড হচ্ছে বায়োলজিক্যাল, অর্থাৎ মানুষের জৈবিক সত্তাকেই বলা হয় ইড হচ্ছে সাইকিক এনার্জি বা মানসিক শক্তির যেটা সংরক্ষণাগার বলা হয় ইডকে। ইডের কামনার সঙ্গে পরিবেশের দ্বন্দ্ব ও সংঘাতের ফলে ক্রমশ ব্যক্তিত্বের পরবর্তী দুটো সত্তা ইগো এবং সুপার ইগো জন্ম লাভ করে। ইড থেকে শক্তি সংগ্রহ করে ইগো ও সুপার ইগো তাদের নিজ নিজ কাজ করে থাকে। ইডের কাজ শুধু জৈবিক প্রয়োজনগুলো চরিতার্থ করা ও দুঃখকে অ্যাভয়েড করে চলা। এজন্যই ইডকে বলা হয় প্লেজার প্রিন্সিপাল নীতি অনুসরণ করে চলে। ইড সবসময় সুখ চায়, আনন্দ চায়, তৃপ্তি চায়। ইডের কাছে নেই অন্যায়, ভালো মন্দ, যুক্তি, বাস্তবতা বলতে কিছুই নেই। এটি ব্যক্তিত্বের একটি অবচেতন স্তর। এ সত্তাটি অন্ধের মতো বায়োলজিক্যাল যে মোটিভ আছে, সেটা চরিতার্থ করার জন্য ব্যস্ত থাকে। দুঃখ কষ্ট পরিহার করে আনন্দ পাওয়ার জন্য আদিসত্তা দুটো প্রক্রিয়ার সাহায্যে কাজ করে। একটা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন এবং আরেকটি হচ্ছে প্রাইমারি প্রসেস। রিফ্লেক্স অ্যাকশনটা হচ্ছে বাংলায় প্রতিবর্তক ক্রিয়া, যেটাকে আমরা বলছি যে ক্রিয়াটা সহজাত এবং স্বয়ংক্রিয়ভাবে ঘটে থাকে। যেমন আমরা হাঁচি দেই, অনেক সময় চোখের পাতা নড়ে বা চোখ মিটমিট করা, এগুলো হচ্ছে কি আমাদের খুব সাময়িক কিছু অস্বস্তি হয় শরীরে, সেগুলো দূর করে, শরীরের ভারসাম্য রক্ষা করে প্রশান্তি আনে। আর প্রাথমিক প্রক্রিয়াটা হচ্ছে একটি মানসিক ক্রিয়া, যেখানে আকাঙ্ক্ষিত বস্তুর অনুপস্থিতি ও বস্তুটির কথা স্মরণ করে তৃপ্তি পাওয়া যায়। হ্যাঁ, তাহলে ইডটা হচ্ছে, এবার আসো ইগো হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্ট। ইগো হচ্ছে মনস্তাত্ত্বিক। ইগো হচ্ছে ব্যক্তির বাস্তব সত্তা। ইগো হচ্ছে বাস্তব সত্তা। এই সত্তার কাজ হচ্ছে ইড এবং সুপার ইগোর মধ্যে একটা ব্যালেন্স করা, সমন্বয় সাধন করা। এজন্য এই সত্তাটিকে বলা হয় রিয়েলিটি প্রিন্সিপাল অনুসরণ করে চলে বা বাস্তবধর্মী নীতি অনুসরণ করে হচ্ছে ইগোকে বলা হয় ব্যক্তিত্বের কার্যনির্বাহী সত্তা, কারণ এটি ব্যক্তির সকল কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। ইডের কোন কামনা পূর্ণ করতে হবে সেটি ইগো ঠিক করে দেয়। ইড এবং সুপার ইগোর বহু পরস্পর বিরোধী চাহিদার মধ্যে সমন্বয় সাধন করে হচ্ছে ইগো। ফ্রয়েডের মতে ইগো যখন ইডের তীব্র কামনা ও সুপার ইগোর কঠোর নিয়ম কানুনের মুখে তার সমন্বয় ক্ষমতা হারিয়ে ফেলে, তখন ব্যক্তিত্বের বিপর্যয় ঘটে। এবার এসো সুপার ইগোকে বলা হয় সোশ্যাল কম্পোনেন্ট অফ পার্সোনালিটি, অর্থাৎ ব্যক্তিত্বের সামাজিক উপাদানটা হচ্ছে কি সুপার ইগো। তাহলে দেখো সুপার ইগোটা কিভাবে কাজ করে। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধভাবে মানুষের জীবনে সামাজিক মূল্যবোধ, আচার, প্রথা, ধ্যান ধারণা, সর্বোপরি মানুষের যে সাংস্কৃতিক প্রভাব, সুপার ইগোর ক্ষেত্রে তার গুরুত্ব অপরিসীম। সুপার ইগো এসবেরই প্রতীক, যা ব্যক্তিকে মার্জিত করতে এবং রুচিশীল করে গড়ে তুলতে সাহায্য করে। ইডের শিশুসুলভ আকাঙ্ক্ষা মূল্যবোধ দ্বারা কতটা সমর্থিত তার বিচার বিশ্লেষণের কাজ সুপার ইগোকে করতে হয়। অর্থাৎ সুপার ইগো হচ্ছে কি মরালিটি প্রিন্সিপাল। সুপার ইগো সবসময় কোনটা ন্যায় কোনটা অন্যায়, নীতি নৈতিকতার পথ অনুসরণ করে চলে হচ্ছে সুপার ইগো। সেজন্য সুপার ইগোকে বলা হয় মোরালিটি প্রিন্সিপাল, নৈতিকতার নীতি অনুসরণ করে চলে হচ্ছে সুপার ইগো।
এবার দেখো ইন্টারেকশন বিটুইন দ্য ইড, ইগো অ্যান্ড সুপার ইগো। ইড, ইগো এবং সুপার ইগোর মধ্যে ইন্টারেকশনটা কেমন? ইড, ইগো, সুপার ইগো কিন্তু আলাদাভাবে কাজ করে না, বরং সেগুলো ইগোয়ের, ইড আর সুপার ইগোর মধ্যে কি করে, ব্যালেন্স করে। ইগোর নেতৃত্বে সমন্বয় সাধন প্রক্রিয়ার কাজটা আসলে চলে। ইড হচ্ছে ব্যক্তিত্বের জৈবিক উপাদান, ইগো হচ্ছে মনস্তাত্ত্বিক উপাদান, আর সুপার ইগো হচ্ছে সামাজিক উপাদান। The id may be thought of as the biological component of personality, the ego is the psychological component, and the superego is the social component. অর্থাৎ ইড হচ্ছে কি, ইড হচ্ছে বায়োলজিক্যাল কম্পোনেন্ট অফ পার্সোনালিটি, ইগো হচ্ছে সাইকোলজিক্যাল কম্পোনেন্ট অফ পার্সোনালিটি, অ্যান্ড দ্য সুপার ইগো অ্যাজ দ্য সোশ্যাল কম্পোনেন্ট। সুপার ইগো হচ্ছে একটা সামাজিক উপাদান ব্যক্তিত্বের। তাহলে ইডটা হচ্ছে ব্যক্তির আদিসত্তা, যেটাকে বলা হচ্ছে ইনস্টিংক্ট, মানুষের যে সহজাত প্রবৃত্তি, সেটাই হচ্ছে ইড। আর ইগো হচ্ছে কি, ইড আর সুপার ইগোর মধ্যে ব্যালেন্স করে চলে, রিয়েলিটি প্রিন্সিপাল, ইগো বাস্তবতার নিরিখে কাজ করে। আর সুপার ইগোটা হচ্ছে কি, মরালিটি প্রিন্সিপাল, নৈতিকতার নীতি অনুসরণ করে চলে। হ্যাঁ, তাহলে দুটোর মধ্যে ইন্টারেকশনটা কোথায়? ইড, ইগো, সুপার ইগো। তাহলে ইগোর নেতৃত্বে ইড আর সুপার ইগোটা, তোমরা গ্রাফটা লক্ষ্য করো, তোমরা স্লাইডটা লক্ষ্য করো। তাহলে ইগোর নেতৃত্বে ইড আর সুপার ইগো কি করে, ইড আর সুপার ইগোটা হচ্ছে ব্যালেন্স করে চলে। এবার আসো আমরা পড়ব সাইকোসেক্সুয়াল স্টেজেস অফ ডেভেলপমেন্ট। ব্যক্তিত্বের যেই পর্যায়গুলো, ব্যক্তিত্ব বিকাশের যে বিভিন্ন পর্যায়গুলো আছে সেগুলো নিয়ে এবার আমরা আলোচনা করব। ব্যক্তিত্ব বিকাশের কি কি পর্যায়গুলো আছে? ব্যক্তিত্ব, ফ্রয়েড বলেছেন ব্যক্তিত্ব বিকাশের পর্যায় হচ্ছে চারটি। ফ্রয়েড ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে চারটি প্রধান পর্যায়ের কথা উল্লেখ করেছেন। চারটি প্রধান পর্যায়গুলো কি কি? পর্যায়গুলো হচ্ছে ওরাল স্টেজ, অ্যানাল স্টেজ, ফ্যালিক স্টেজ, জেনিটাল স্টেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে ইংলিশ টার্মগুলো ইউজ করব, কারণ আসলে বাংলা টার্মগুলো একটু কেমন যেন মানে খুব বেশি শ্রুতি মধুর না আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা আসলে ইংলিশ টার্মগুলোই ইউজ করবো এবং তোমরা ইংলিশ টার্মগুলোই লিখতে পারবে, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা ওয়ার্ডই যে বাংলা করে লিখতে হবে এমন না। হ্যাঁ, আমরা ইংলিশ টার্মগুলো ইউজ করব। তোমরা স্লাইডগুলো ভালো করে লক্ষ্য করবে, আমার লেকচারটা মনোযোগ দিয়ে শুনবে, যেখানে প্রয়োজন হবে সেখানে নোট নিবে, আর অবশ্যই একটু বন্ধে পড়াশোনাটুকু চালিয়ে নিবে। ওকে, এসো ওরাল স্টেজ। আমরা যে ফ্রয়েডের ব্যক্তিত্ব বিকাশের চারটি প্রধান পর্যায়ের কথা উল্লেখ করেছেন সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। নাম্বার 1 হচ্ছে ওরাল স্টেজ। ওরাল স্টেজটা হচ্ছে কি, 0 থেকে 18 মাস, অর্থাৎ একটা শিশু যখন জন্মগ্রহণ করে সেই সময় থেকে 18 মাস পর্যন্ত হচ্ছে ওরাল স্টেজের ব্যাপ্তি। শিশুর ব্যক্তিত্ব বিকাশের সর্বপ্রথম স্তর হচ্ছে ওরাল স্টেজটা। এই স্তরটি শিশুর জন্মের শুরু থেকে 18 মাস পর্যন্ত সীমিত। এই সময়ে শিশু স্তন্য পান করে আনন্দ পায়, তারপর যখন দাঁত ওঠে তখন কামড় দিয়ে খাবার গ্রহণ করতে শেখে। সেই বয়সে শিশুর মুখই হলো যৌন পরিতৃপ্তির উৎস। ফ্রয়েড মনে করেন প্রথম বছর যদি শিশুর স্তন্যপান স্পৃহা তৃপ্তিদায়ক হয় তাহলে সে ভবিষ্যৎ জীবনে আশাবাদী হয়, কিন্তু শিশুর মুখকামিতা ব্যাহত হলে পরবর্তী জীবনে সে আক্রমণাত্মক হয়ে ওঠে। সে তর্ক করা, বক্তৃতা দেয়া এবং মদ পান করা বা সিগারেট খাওয়া এই সমস্ত বদ অভ্যাসের সাথে লিপ্ত হয়। 2 নম্বরে দেখো অ্যানাল স্টেজ, বা যেটাকে বলছি যে 18 থেকে 36 মাস পর্যন্ত যেটা বিস্তৃতি, অর্থাৎ 1.5 থেকে 3 বছর পর্যন্ত অ্যানাল স্টেজের বিস্তৃতি। এখানে দেখো
এই বয়সে যখন শিশুকে মাতৃস্তন্য পান করা থেকে বিরত করা হয় তখন শিশু যৌন তৃপ্তির পথ হিসেবে পায়ুদারের উদ্দীপনাকে বেছে নেয়। শিশু মলত্যাগ করে এবং মল চেপে রেখে আনন্দ পায়। এই সময় মা বাবা পায়খানা প্রস্রাব বিষয়ে অধিক পরিমাণ নিয়ন্ত্রণ করতে চায় অথবা এই বিষয়ে অধিক কঠোর হয়। তাহলে শিশু পিতামাতাকে শাস্তি দেওয়ার জন্য অসময় বা অস্থানে পায়খানা প্রস্রাব করে এবং পরবর্তীকালে তার ব্যবহার নিষ্ঠুর, ধ্বংসমুখী ও বিশৃঙ্খল হয়। আর সে যদি জোর করে পায়খানা প্রস্রাব চেপে রাখে তাহলে সে পরবর্তীকালে খামখেয়ালিপূর্ণ হয়। নাম্বার 3, ফ্যালিক স্টেজ, যেটা ব্যাপ্তি হচ্ছে 3 থেকে 6 বছর বয়স পর্যন্ত। ব্যক্তিত্ব বিকাশের এ পর্যায়ে শিশুর যৌন তৃপ্তির কেন্দ্র হলো সেক্সুয়াল অর্গান। 3 থেকে 6 বছর বয়সের মধ্যে শিশুর ফ্যালিক স্টেজ শুরু হয়। এ সময় শিশু নিজের সেক্সুয়াল অর্গান স্টিমুলেট করে আনন্দ পায়। এই বয়সে বালক ইডিপাস কমপ্লেক্স এবং মেয়ে শিশুরা ইলেকট্রা কমপ্লেক্সে ভোগে। দেখো তোমরা এখানে একটা গ্রিক উপাখ্যানের কথা বলা হচ্ছে, মানে কিছুটা ফেরি টেল জাতীয় হবে। ব্যাপারটা হচ্ছে, আমি যদি তোমাদেরকে একটু গল্পটা বলি, সেটা হচ্ছে আচ্ছা, ইডিপাস কমপ্লেক্স আর ইলেকট্রা কমপ্লেক্স কি সেটা বলি আগে। ইডিপাস কমপ্লেক্স হচ্ছে ছেলে শিশু বাবার প্রতি যে বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করে এবং মায়ের প্রতি যে ভালোবাসাপূর্ণ মনোভাব দেখায় সেটাকে বলা হচ্ছে ইডিপাস কমপ্লেক্স। আর ইলেকট্রা কমপ্লেক্স হচ্ছে মেয়ে শিশু মায়ের প্রতি যেই বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করে এবং বাবার প্রতি যে ভালোবাসাপূর্ণ মনোভাব পোষণ করে সেটাকে বলা হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স। গ্রিক যে ফেরি টেলের কথা আসলে আমরা বলছি বা স্লাইডটাতে আমরা যে দেখছি, এখানে একটা গল্প আসলে যেটা আগে বলছি যে অনেকটাই ফেরি টেল, সেটা হচ্ছে শিশু ইডিপাস বড় হয়ে তার বাবাকে হত্যা করবে এবং মাকে বিবাহ করবে, এরকম একটা কাহিনী আসলে। হ্যাঁ, এই ভবিষ্যৎবাণী শুনে ইডিপাসের বাবা শিশু ইডিপাসকে হত্যা করে ফেলার নির্দেশ দেয়। শিশু ইডিপাসের বাবা হচ্ছে আবার থিবেসের রাজা ছিলেন এবং যখন মারতে যায় তখন আসলে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ স্লাইডে দেখা যাচ্ছে আসলে যখন শিশু ও ইডিপাসকে থিবেসের রাজা হত্যা করতে যান, অর্থাৎ ইডিপাসের বাবা যখন ইডিপাসকে হত্যা করতে যায়, কারণ যখন সে জেনেছে যে সে তার বাবাকে হত্যা করবে এবং সে তার মাকে বিয়ে করবে, তো থিবেসের রাজা যখন সিদ্ধান্ত নিলেন যে উনি ইডিপাসকে হত্যা করবেন, দৈবক্রমে আসলে শিশু ইডিপাস রক্ষা পেয়ে যায় এবং পাশের এক দেশের রাজা তাকে লালন পালন করে। হ্যাঁ, ইডিপাস এসব কিছুই জানতো না। বড় হয়ে এই কথাগুলো সে শুনেছিল, জাস্ট গল্প ছলে সে শুনেছিল, কিন্তু এটাও আসলে একটা কোইন্সিডেন্ট। সে একবার গ্রিসের আক্রমণ করে এবং সেই আক্রমণে গ্রিসের রাজা মারা যায়। আসলে ওই গ্রিসের যে রাজাটা মারা যায় সেই রাজাটা আসলে ওরই বাবা ছিল, এটা তো আর ইডিপাস জানতো না। আচ্ছা, তারপরে ইডিপাসের রাজা যখন গ্রিসের রাজা যখন মারা যায় তখন গ্রিকের জনগণ কী করলো, ওই তার বিধবা স্ত্রীকে ওই ইয়ের সাথে ইডিপাসের সাথে বিয়ে দিয়ে দিল। বিয়ের পর ওদের 4টি সন্তানও হলো। তারপর ইডিপাস জানতে পারলো যে সে তার বাবাকে হত্যা করেছে এবং সে তার মাকে বিয়ে করেছে। এই ঘটনা শোনার পর ইডিপাস রাগে, দুঃখে, লজ্জায়, খুব ঘৃণায়, মানে খুব একটা খারাপ অবস্থা, সে নিজের চোখ উপড়ে ফেলে। এটা আসলে জাস্ট একটা ফেরি টেল, একটা কাহিনী, গল্পই। হ্যাঁ, ফ্রয়েড অবশ্য এই কাহিনীকে শুধু তার তত্ত্বের বিষয়কে বুঝতে ব্যবহার করেছেন। ইডিপাস কমপ্লেক্স কন্যা ও পুরুষ শিশুর মধ্যে দুটো ভিন্ন ধর্মী মানসিক প্রতিক্রিয়ার নাম। পিতার প্রতি পুরুষ শিশুর ঈর্ষা ঘৃণাবোধ এবং মায়ের প্রতি তার আকর্ষণ, অপরপক্ষে মায়ের প্রতি ঈর্ষা ঘৃণাবোধ এবং পিতার প্রতি কন্যা শিশুর আকর্ষণ। এই হলো ইডিপাস এবং ইলেকট্রা কমপ্লেক্সের যে ফ্রয়েডীয় ব্যাখ্যা। হ্যাঁ, তারপরে দেখো ইডিপাস কমপ্লেক্স, এখানে দেখো তোমরা স্লাইডগুলো দেখো, ইডিপাস কমপ্লেক্স, ইলেকট্রা কমপ্লেক্স। আমি তো বাংলায় বলেছি, এখানে মানে এটা একটু সার্কুলেট করে দেখানো হয়েছে। ইফ পসিবল তোমরা একটু এটা
নোট করার চেষ্টা করবে এবং পরীক্ষার খাতায় এগুলো তোলার চেষ্টা করবে। তাহলে ছাত্রীরা ইডিপাস কমপ্লেক্স আর ইলেকট্রা কমপ্লেক্স আমরা ক্লিয়ার হয়েছি। তোমরা একটু স্লাইডগুলো দেখো। লাস্ট ওয়ান, ল্যাটেন্ট স্টেজ, যেটা 6 বছর বয়স থেকে শুরু করে পিউবার্টি পর্যন্ত যার সময়কাল। বয়ঃসন্ধি বা যৌবনে বিপরীত লিঙ্গের যৌন সঙ্গীতের প্রতি ছেলে মেয়েদের আগ্রহ বা আকর্ষণ সৃষ্টি হয়। যৌবনে এই আকর্ষণ স্নেহ, ভালোবাসা, আবেগ, পরোপকার, আদর্শ, চিন্তা, সমাজকর্ম, ন্যায়ের প্রতিষ্ঠা ইত্যাদির মাধ্যমে প্রকাশিত হয় এবং তারা সামাজিক বাস্তবতা ও সামাজিক মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয়ে পর্যায়ক্রমে সামাজিকীকরণ প্রক্রিয়ায় একজন ভারসাম্যপূর্ণ সামাজিক মানুষে পরিণত হয়। জেনিটাল স্টেজ পিউবার্টি থেকে ডেথ পর্যন্ত হচ্ছে পিউবার্টি থেকে ডেথ পর্যন্ত হচ্ছে জেনিটাল স্টেজের বিস্তৃতি। এবার আসো ফ্রয়েডের মনসমীক্ষণ তত্ত্বের কিছু সমালোচনা আছে, আমরা সেই সমালোচনাগুলো শুনব। সব তত্ত্বেরই কিছু না কিছু সমালোচনা থাকে আসলে, তেমনি ফ্রয়েডীয় তত্ত্ব সমালোচনার ঊর্ধ্বে নয়। প্রথমত হচ্ছে চিকিৎসা মনোবিজ্ঞানী হিসেবে তিনি অসুস্থ ব্যক্তিদের পর্যবেক্ষণ করেন এবং তাদের থেকে তথ্য সংগ্রহ করে যে তত্ত্ব দাঁড় করান তা অসুস্থ ও সুস্থ সব ব্যক্তির জন্যই কিভাবে প্রযোজ্য হতে পারে সে সম্পর্কে নানা প্রশ্ন উঠেছে। দ্বিতীয়ত, ফ্রয়েড অসুস্থ ব্যক্তিদের থেকে তথ্য সংগ্রহ করেছিলেন। বয়স্ক ব্যক্তিদের থেকে গৃহীত তথ্য নির্ভরে তিনি যে তথ্যের সৃষ্টি করেছেন তা তিনি শিশু কিশোরদের যৌনাকাঙ্ক্ষা ও ব্যক্তিত্ব গঠন ব্যাখ্যায় প্রযোজ্য বলে দাবি করেছেন। এটাও পদ্ধতিগত দিক থেকে বেশ ত্রুটিপূর্ণ বলে অনেকেই মনে করেন। তাছাড়াও তার তত্ত্বের কিছু তাত্ত্বিক যে দুর্বলতাগুলো আছে, মানে মনসমীক্ষণ পদ্ধতিগত দুর্বলতা তো আছেই, তাছাড়াও তার তত্ত্বের যে তাত্ত্বিক দুর্বলতাগুলো আছে বলে মনে করছেন অন্য মনোবিজ্ঞানীরা। প্রথমত তিনি ব্যক্তিত্বের ব্যাখ্যায় সামাজিক সাংস্কৃতিক উপাদানকে অনেক বেশি উপেক্ষা করেছেন। ইদানিং ব্যক্তিত্বের উপর সংস্কৃতির প্রভাব সম্পর্কে প্রচুর গবেষণা হয়েছে এবং সংস্কৃতিভেদে ব্যক্তিত্বের তারতম্যের উপর গুরুত্ব প্রদান করা হয়েছে। কার্ডিনার, মিল্টন, মিড প্রমুখেরা এই পর্যায়ে ব্যক্তিত্বের মূল্যবান পাঠন ও গবেষণা করেছেন। দ্বিতীয়ত, ফ্রয়েড যৌনাকাঙ্ক্ষার উপর অহেতুক অতিমাত্রায় গুরুত্ব আরোপ করেছেন। এজন্য ফ্রয়েড এবং তার তত্ত্ব যথেষ্ট সমালোচনার দ্বারা আক্রান্ত হয়েছে। ফ্রয়েড ও তার তত্ত্বের অনেক বেশি সমালোচনা হয়েছে যে এই তত্ত্বটা অনেক বেশি যৌনাকাঙ্ক্ষার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে বা এখানে অতিমাত্রায় তার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। শিশুকে যৌনাকাঙ্ক্ষী সব মানুষকে সমকামী বলে আখ্যা দেওয়ার এবং মানুষের সব কাজ যৌনানুভূতি দ্বারা ব্যাখ্যা করতে ফ্রয়েড অনেক বদনাম কুড়িয়েছেন। তারপরেও ফ্রয়েড মৌলিক চিন্তার অধিকারী এবং মনসমীক্ষণ তত্ত্বের জনক বলা হয় ফ্রয়েডকে। একথা ঠিক যে তিনি অনেক অপ্রিয় সত্য কথা বলে তার তত্ত্বে স্থান দিয়েছেন। তারপরেও মনসমীক্ষণ ও ব্যক্তিত্বের বিকাশের তত্ত্বের ক্ষেত্রে, ব্যক্তিত্বের গঠনের তত্ত্বের ক্ষেত্রে সিগমন্ড ফ্রয়েডের অবদানকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। সিগমন্ড ফ্রয়েড 2002 সালে 2002 সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের টপিক নিয়ে আলোচনা এখানেই শেষ করব। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে, এই সময়টাকে কাজে লাগাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।